পর্ব ২০। ৭০-এর দশকের শেষের দিকে জাতিসংঘের একটা কাজের আমন্ত্রণ পেলাম ফিজি থেকে। যাবার সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ, তখন জানানো হলো এই প্রজেক্টটা বাস্তবায়ন করা হচ্ছে না। আমি নিশ্চিন্ত মনে আমার কাজ আর লেখার জগতে ডুবে রইলাম। কিছুদিন পর আবার জাতিসংঘের চিঠি এলো, এবার নেপাল থেকে। ইকুয়াল অ্যাক্সেস অফ উইমেন এডুকেশনের প্রজেক্টের উপদেষ্টা হিসেবে আমাকে নিয়োগ করা হয়েছে। নিয়োগ দিলেই তো হবে না, বিশ্ববিদ্যালয় এবং সরকারের ছাড়পত্র লাগবে। ২-৪ লাইনের একটা সংক্ষিপ্ত চিঠির জন্য প্রতিদিন সচিবালয়ে যেতে লাগলাম। প্রতিদিনই নানা অজুহাত, বাধা, আপত্তি বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। এরপর তো সচিবালয় আমার প্রায় বাসস্থান হয়ে উঠল। যাই হোক, শেষমেশ ছাড়পত্র পাওয়া গেল আমাদের প্রাক্তন পরিচালক ড সেলিমের মহানুভবতা ও পরিশ্রমের ফলে। কিন্তু চিঠি টাইপ করবেন যিনি, তাকে আর পাওয়া গেল না। রাগে দুঃখে আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। আমার করুণ অবস্থা দেখে পাশের টেবিলের করণিক কাজটা করে দিলেন। তারপর সেটা সই করতে হারেক যুদ্ধ চালাতে হলো। যাই হোক, বাকি সব ফর্মালিটি ঝটফট সেরে একদিন পর প্যারিসের উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে ইউনেস্কো অফিসে ব্রিফিং, ওরিয়েন্টেশন ইত্যাদির জন্য যেতে হচ্ছে। একটানা সারাদিন সারারাত উড়ে গিয়ে সকালে প্যারিসে পৌঁছে হোটেলে গিয়ে সামান্য কিছু খেয়ে ঘুম দিলাম। জেগে উঠে বুঝতে পারছি না রাত না দিন। হোটেলের ডেস্কে ফোন করে জানলাম তখন সকাল। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে গিয়ে ট্যাক্সি ডাক দিলাম। কি আশ্চর্য, ঠিকানা দেখে কোনো ট্যাক্সি যেতে চায় না। অবশেষে একজন রাজি হল আর ৫ মিনিটের মধ্যে ইউনেস্কো অফিসে নামিয়ে দিল। এত কাছে আগে জানলে আমি হেঁটেই যেতাম। খুব সুন্দর পরিবেশ, ফুলওয়ালা বিশাল প্রাসাদ, যেন সেকালের ব্যারনদের বাড়ি। রান্নার তদারকি করছিল স্পেনবাসী এক মহিলা, সাথে তার ভাইজি, তার সহকারী, নাম ফাতেমা। স্পেনের আরব সভ্যতার নিদর্শন এই নাম। ওদের সবাইকে আমার ছবির বইয়ের মানুষের মতো লাগছিল। পরে প্যারিসে কর্মরত নেপালি রাষ্ট্রদূত ও প্রজেক্টের কাউন্টারপার্ট মিস্টার পান্ডের সাথে ব্রিফিং হল। তার বাড়িতে দাওয়াত খেলাম। তিনি তার ছেলের বিয়ের অ্যালবামগুলো দিলেন তার দেশে পৌঁছে দেবার জন্য। হাতে আরও 2 দিন সময় ছিল বলে লন্ডনে গিয়ে বন্ধুদের সাথে দেখা করে ঢাকায় ফিরলাম। তারপর খোঁজ করতে লাগলাম নেপালে বাঙালি কারা আছে। প্রতিবেশী কালো আপার কাছ থেকে জানা গেল তার চাচাতো বোনের স্বামী ওখানে বাংলাদেশ বিমানের ম্যানেজার। ভাগ্যক্রমে বোন তখন ঢাকায় আছেন। আমরা সাতরওজায় গিয়ে তার সাথে দেখা করলাম। ফোনে ম্যানেজার সাহেবের সাথে কথাও হলো। যথাসময়ে বাংলাদেশ বিমানে করে কাঠমান্ডু যাত্রা করলাম। ম্যানেজার সাহেব নিজে আমাকে ও আমার মেয়ে লাবণীকে সাদর অভ্যর্থনা জানিয়ে সব ফর্মালিটি শেষ করে তাদের বাড়িতে নিয়ে গেলেন। অল্প সময়ের মধ্যে তাদের 3 পুত্র, যাদের বয়স তখন ছিল 3, 5 আর 10, সবার সাথে ভাব হয়ে গেল। আমরা অবিলম্বে তাদের বাড়ির মানুষ হয়ে গেলাম। পরদিন ইউএনডিপি অফিসে গিয়ে সেখানকার রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ড লকউডের সাথে দেখা করলাম। আরও কিছু ব্রিফিং হল। তিনি আমাকে সর্বাত্মক সাহায্যের, ধরতে গেলে অঙ্গীকারই করলেন যে আগামী 2 বছর আমার যাবতীয় সমস্ত কাজে সহায়তা করবেন। আমার কাজের বিস্তারিত এবং স্পষ্ট ধারণা তার কাছ থেকেই পাওয়া গেল। তিনি সর্বদাই আমাকে সুপরামর্শ দিয়েছেন, গাইড করেছেন এবং প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থেকেছেন নিজের আত্মীয়ের মতো। কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার পশ্চিমে পোখরা নামক পাহাড়ি শহরে আমার প্রধান কর্মস্থল। সেখানে পৃথ্বীনারায়ণ ক্যাম্পাসে প্রজেক্টের মেয়েদের হোস্টেল ও ট্রেনিং সেন্টার আমার অফিসের জন্য নির্ধারিত হল। ওখানে 30-40 জন প্রশিক্ষণার্থী ছাত্রী থাকে। নেপালে স্ত্রী শিক্ষার হার খুবই কম। গ্রামের লোকেরা নারী শিক্ষায় সম্মত নয়, অভ্যস্তও নয়। মেয়েদের জন্য বিয়েটা সবচেয়ে জরুরি, লেখাপড়া নয়। তারা মনে করে মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যাবে তখন তাকে পড়াশোনা শিখিয়ে লাভ কি। গ্রামে স্কুলের সংখ্যা নগণ্য, প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষিকার অভাব, আর সেটাও অভিভাবকদের কন্যাদের স্কুলে না পাঠাবার আরেকটি কারণ। ইউনেস্কোর যে প্রজেক্টের দায়িত্ব নিয়ে আমি এসেছি তার প্রধান উদ্দেশ্য গ্রামাঞ্চল থেকে 8ম শ্রেণী পাশ করা ছাত্রীদের এনে শিক্ষক প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা নিজের গ্রামের স্কুলে শিক্ষিকার কাজে নিয়োজিত হতে পারে।
তাহলে আশা করা যায় অধিক সংখ্যক মেয়েরা স্কুলে ভর্তি হবে। যেখানে অষ্টম শ্রেণী প্রার্থী পাওয়া যাবে না, সেখানে ষষ্ঠ শ্রেণী পাশ করা মেয়েদের রিক্রুট করে ওই হোস্টেলে রেখে নিকটবর্তী কোনো বালিকা বিদ্যালয় 2 বছরের অধ্যয়নের সুযোগ করে দিয়ে তাদের শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। আমার কাজের 3টি কেন্দ্র ছিল: পোখরা, দক্ষিণ অঞ্চলে নেপালগঞ্জ ও ধনকুটা। আর আমার প্রধান দায়িত্ব হল নিয়মিত এইসব কেন্দ্র পরিদর্শন করা, ট্রেনিংয়ে সাহায্য করা ও গ্রামাঞ্চলে গিয়ে ছাত্রীদের সংগ্রহের ব্যবস্থায় সহায়তা প্রদান করা। এ সমস্ত কাজে শিক্ষা মন্ত্রণালয় ও জাতিসংঘ অফিসের সঙ্গে সার্বক্ষণিক আলাপ আলোচনা, নির্দেশনা ও যোগাযোগ রাখা। কাঠমান্ডুতে কয়েকদিন আমরা হোটেলে থাকলাম। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে প্রায় রোজই মিটিং হতো। অন্যান্য সহকর্মীর সাথে পরিচিত হলাম। তারপর একদিন লাবণীকে সাথে নিয়ে আমরা পোখরার উদ্দেশ্যে রওনা হলাম। আঁকাবাঁকা দীর্ঘ পাহাড়ি পথ, নিচে নদী বয়ে যাচ্ছে, কোথাও বা গভীর খাদ, তাকালেই প্রাণ উড়ে যায়। চারদিকে পাহাড় আর বনভূমি প্রায় নির্জন। মাঝে মধ্যে কিছু বসতি দেখা যায়। রাস্তায় দেখি কয়েকজন মহিলা খুব সেজেগুজে, ঝলমলে পোশাক, লম্বা হাতার ব্লাউজ, গলায় মোটা পুঁতির মালা, কানে বড় গয়না। মাঝে মধ্যে কিছু বসতি দেখা যায়। রাস্তায় দেখি কয়েকজন মহিলা খুব সেজেগুজে, ঝলমলে পোশাক, লম্বা হাতার ব্লাউজ, গলায় মোটা পুঁতির মালা, কানে বড় গয়না পরে কোথায় যেন যাচ্ছে। জানলাম ওরা সবাই ধান খেতে কাজ করতে যাচ্ছে। পাহাড়ের ধাপে ধাপে সমতল ভূমিতে ধানের ক্ষেত, ঝর্ণার পানি এসে সেচের কাজ করে দিয়ে যায়। দেখে মনে হল একটা সত্যিকারের ধানসিঁড়ি। কিছু দূর যাবার পর বরফে ঢাকা পাহাড় চূড়া দেখে আনন্দে মন ভরে উঠল। মনে হল এই বুঝি এভারেস্ট। আসলে তো নয়। নেপালিরা বলে সাগরমাতা। হিমালয় তো একবারে সাগরের নিচেই ছিল। বিশ্বের বিচিত্র বিবর্তনের ফলে কখন যে সে মাথা তুলে দাঁড়িয়েছে তার হিসেব পাওয়া মুশকিল। পরে যতবার প্লেনে যাতায়াত করেছি অনেক পাহাড় চূড়া দেখেছি। পোখরার কাছাকাছি এলেই দেখা যায় তুষারাবৃত মৎস্যপুচ্ছ শৃঙ্গ, ঠিক যেন মাছের লেজ। আমার কাছে মনে হয়েছিল যেন একটা সিংহাসন। যে 2 বছর ওখানে থেকেছি ওই মৎস্যপুচ্ছ বা ফিশটেল সর্বদাই অবলোকন করেছি আর বিস্মিত হয়েছি। নেপালি ভাষায় নাম হল মাছাপুছা। পোখরার বাসা থেকে মৎস্যপুচ্ছ ছাড়াও আরও 4টে তুষারাবৃত গিরিশৃঙ্গ দেখা যেত। কাছে দূরে ছিল অনেক পাহাড়, পালামৌয়ের মতন। মনে হতো এই একটু এগিয়ে গেলেই যেন হাত দিয়ে ছোঁয়া যাবে। কিন্তু যখন পাহাড়ি পথে বের হয়েছি, পাহাড়গুলো সব সময় দূরে চলে যেত। এরকম একটা ঘটনা ঘটেছে সকালে চিত্তরঞ্জনে। ভোরবেলা বেড়াতে বেরিয়ে একটা পাহাড়কে তাক করে রওনা দিলাম। তার নাম অম্লদহি। পাহাড়ের দিকে যতই এগোই সে ততই পিছিয়ে যায়। এমনি করে কত বেলায় যে সেখানে পৌঁছালাম মনে নেই। তবে খিদে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম তা আজও মনে আছে। ফিরতে দুপুর গড়িয়ে গেল। সবাই অস্থির হয়ে গিয়েছিল হারিয়ে গেলাম কিনা। সে বিষয়ে গবেষণাও চলছিল। পোখরাতে পৌঁছে প্রথম ব্লু স্টার নামের হোটেলে আমাদের জায়গা হলো। সেখান থেকে বাড়ি খোঁজা আর পৃথ্বীনারায়ণ ক্যাম্পাসে প্রজেক্টের কাজ চলছিল। হোস্টেলের সুপার আমাকে ছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিলে তারা সবাই লাইন করে এসে নমস্কার জানালো। নেপালি ভাষা আমার জানা ছিল না, তবে ওরা হিন্দি বোঝে ভেবে আমার হিন্দি ইংরেজি মিশ্রণ দিয়ে সেদিনের পালা চুকালাম। দেখলাম নেপালির সাথে বাংলা ভাষার মিল আছে, ক্রিয়াপদ আলাদা। ভাষা শেখার প্রতি আমার দুর্নিবার আকর্ষণ চিরকালের। অল্পদিনের মধ্যেই চলনসই কিছু শব্দবাক্য শিখে নিলাম। আমার নেপালি ভাষার আনুষ্ঠানিক শিক্ষার জন্য কলেজের শিক্ষক রুদ্রজিকে নিয়োগ করা হলো। নেপালি ভাষাসহ হিন্দি ও সংস্কৃত লেখা হয় দেবনাগরী অক্ষরে। ম্যাট্রিকে আমি সংস্কৃত পড়েছিলাম বলে অক্ষর আমার জানা ছিল, আর সেজন্য নেপালি পড়ালেখার কাজটা ত্বরান্বিত হয়েছিল। ক্যাম্পাসের কাছে নদীপুর নামক জায়গায় সুন্দর একটা নতুন তৈরি দোতলা বাড়ি পাওয়া গেল। একতলায় বাড়ির মালিক ডক্টর প্রতাপ, তার স্ত্রী, মেয়ে রজনী থাকত। তাদের ছেলে লখনৌতে ডাক্তারি পড়ে। রজনী লাবণীর বন্ধু হয়ে গেল। রজনীর মা বাড়ির মালকিন হলেও খুব অমায়িক এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন। ভালো কিছু রান্না করলেই
আমাদের পাঠিয়ে দিতেন। আধা সিদ্ধ চাল দিয়ে মদ তৈরি করতেন। আমাকে দিলে আমি তা দিয়ে আমার নেপালি ও বিদেশি অতিথিদের আপ্যায়ন করতাম। ক্যাম্পাসে ইংলিশের চেয়ারম্যান ছিলেন ডক্টর তিমিল সিনহা, আর পড়াতেন মাদ্রাসের শিক্ষক ডক্টর জন। বায়োলজি পড়াতেন বিদেশিনী ডরোথি, যিনি পিস কোরের সদস্য হয়ে এখানে এসে রয়ে গেছেন। ডরোথির ছোট কটেজটা ছিল ছবির মতন। অনেক নেপালি পোষ্য ছিল ওর, আর ছিল প্রজাপতির বিপুল সংগ্রহ। পর্বত আরোহণ ছিল ওর প্রিয় বিনোদন। তার কাছে শুনেছি দীর্ঘ অভিযাত্রার নানা বর্ণিল কাহিনী। প্রতি মাসেই আমাকে একবার কাঠমান্ডু যেতে হতো, মন্ত্রণালয় আর ইউএনডিপির নির্দেশনা নেওয়ার জন্য আর প্রোগ্রাম সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য। আমাদের এম্বাসির মাধ্যমে বেশ কিছু বাঙালি পরিবারের সাথে যোগাযোগ হয়েছিল তখন। ইন্দোনেশিয়ার মিস্টার সিদ্দিক, পেসকোরের জন ম্যাকডোনাল্ডস ও তার মেয়ে শেলি ছিল আমাদের খুব কাছের মানুষ। আমরা একসাথে ছুটিতে নানা জায়গায় ঘুরেছি, খেয়েছি, স্মৃতির ভাণ্ডার ভরে নিয়েছি। শেলি, রজনী, লাবণী সহ আরও কিছু নেপালি ছেলেমেয়েরা মাঝে মাঝে একসাথে নৌকা ভ্রমণ, ঘোড়ায় চড়া, সিনেমা দেখা, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করত। জন সোলুস আর জন ম্যাকডোনাল্ডস ঢাকায় এসে ভ্রমণ করে গেছে, আমার বাড়িতে থেকে গেছে। ম্যাকডোনাল্ড আমার কবিতার বই সেলুট আর স্টারলাইট টাইপ করে দিয়েছিল। বয়োবৃদ্ধ ইয়াং ম্যান কোনো এক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। অন্যদের আর কোনো খোঁজ নেই। একে একে সবাই যেন নিখোঁজ সংবাদ হয়ে যাচ্ছে। পোখরাতে 5টা বড় লেক ছিল। লেক হল নেপালিতে তাল। সবচেয়ে বড় ফেওয়া তাল আমাদের হোটেলের কাছে ছিল। ওখানে WHO-র একটা ফিশারির প্রজেক্ট ছিল। ফেওয়া তালের পানির মধ্যে একটা রেস্তোরাঁ ছিল, সেখানে আমরা প্রায়ই খেতে যেতাম। সেখানে রান্না করত মাইকেল, তার বাড়ি ছিল ঢাকায়। আমাদেরকে পেয়ে খুব খুশি হয়ে অনেক কিছু এক্সট্রা করে দিত। বাড়িতে পার্টি হলে ওর হোটেল থেকে খাবার নিয়ে আসতাম, সে সার্ভও করে দিত। আমি শুধু খরচটা দিয়ে ঝামেলামুক্ত হতাম। মাদ্রাজের শিক্ষক মিস্টার জন ও তার স্ত্রীর সাথে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম। অবসরে অনেক গল্প করতাম আমরা। তার সাথে আমার চেহারার সাদৃশ্য খুঁজে পেয়ে তিনি বড়ই পুলকিত হয়েছিলেন। আমাকে মাদ্রাজি রান্না শিখিয়েছিলেন। তার মধ্যে ইঁচড়ের তৈরি চানাচুরের মতন খাবারটার কথা এখনও মনে আছে। সব প্রশিক্ষণ কেন্দ্র আর স্কুল দেখতে আমাকে অনেক দূরে যেতে হতো। ইউনেস্কো প্রতিষ্ঠিত নেপালগঞ্জ নামের একটা প্রশিক্ষণ শিবিরে একবার গিয়েছিলাম। যাত্রা তো নয়, অভিযাত্রা ছিল ওখানে। পুরো একদিনের হাঁটা পথে চড়াই উতরাই পার হয়ে আমরা পৌঁছেছিলাম। মালপত্র বহন করার জন্য 2জন কুলি ছিল আমাদের সাথে, আর সঙ্গী ছিল ইউনেস্কো প্রতিনিধি মার্টিন ফিলিপ আর সহকর্মী সুগন্ধ কমল, যার অর্থ হল ম্যাগনোলিয়া। প্রথমে তো পাহাড়ে উঠতে বেশ মজাই লাগছিল। আমি লাফিয়ে লাফিয়ে উঠছিলাম। আমার পরনে শাড়ি ছিল, হাতে ছিল শক্ত লাঠি। একটু পরে পায়ের আঙ্গুল আপত্তি জানালো যে আর লাফানো যাবে না। কিছু দূর যাবার পর আমার উৎসাহ কমতে শুরু করল। পাহাড়ের মাঝে মাঝে গ্রাম। এক গৃহস্থ বাড়ির সুন্দর মসৃণ লেপে রাখা বারান্দায় বসে বিশ্রাম নিলাম। পথের দৃশ্য এক এক জায়গায় এক এক রকম। ফুল ফুটে আছে কোথাও মাইলের পর মাইল, সূর্যমুখী ফুলের মতন। আবার অন্যরকম ফুল, অন্যরকম লতাপাতা। পাখিদের সাথেও দেখা হলো। ঘুঘুর মতন লাল টুকটুকে একটা পাখি, তার নাম রানী চড়া, অর্থাৎ রানী পাখি। আরও পাখি দেখেছিলাম, নামধাম কিছু মনে নেই আর। ফুল, পাখি, গাছ যতই দেখি না কেন পায়ের ব্যথা তো বেড়েই যাচ্ছে। মাথার উপরে রোদের খেলা। হঠাৎ উপরে তাকিয়ে দেখি সারা বন লালে লাল হয়ে আছে ফুলে ফুলে। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, রডোডেনড্রন, রডোডেনড্রন! নেপালের জাতীয় ফুল, ওদের ভাষায় লালিগোরাস। রবীন্দ্রনাথের কবিতায় উদ্যত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, আর আমার বাঙালির স্বভাব সুলভ প্রবণতার ফুল ছিঁড়তে শাখার দিকে হাত বাড়ালাম। উদ্যত শাখা হাত ফিরিয়ে নিল। ক্লান্ত দেহে একটা বাঁধানো বটগাছের বেদিতে বসে বিশ্রাম নিলাম। নেপালগঞ্জ থেকে আমাদের জন্য ঘোড়া পাঠাবার কথা ছিল। বেলা পড়ে এলো, ঘোড়া এলো না। রাতের পাহাড়ি পথের কথা ভাবতেই ভয়ে অস্থির হয়ে পড়লাম। পাশ দিয়ে একদল মহিষ নিয়ে এগিয়ে গেল এক পথচারী।
আমরা তো কুকড়ে রাস্তার ধারে বোনের সঙ্গে চেপে রইলাম। ভদ্র মোষগুলো আমাদের দিকে ফিরেও তাকালো না। একটু পরেই ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া গেল। দুজন সহিস দুটো ঘোড়া নিয়ে আমাদের মুখোমুখি। নিশ্চিন্ত হলেও ভাবছিলাম কোনোদিন তো ঘোড়ায় চড়িনি, এ আবার পাহাড়ি উঁচু নিচু পথ। কিন্তু পায়ের ব্যথা সমস্ত দুশ্চিন্তা দূর করে দিল। সহিস এসে রেকাবে পা দিয়ে ঘোড়ায় উঠতে সাহায্য করল। ঘোড়ার গলার বেল্ট ধরে ভয়ে ভয়ে বসলাম। তাদের কথায় জানা গেল যে রাতে নেপালগঞ্জ পৌঁছানো যাবে না। কাছাকাছি মূলঘর নামক স্থানে সরাইখানায় থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধু মানুষ নয়, ঘোড়াসহ সবার থাকা খাওয়ার ব্যবস্থা সেখানে ছিল। তমুর নদীর ধারে মাটি ও পাথরের তৈরি সুন্দর সেই সরাইখানা, সেখানে আমাদের যাত্রা বিরতি হল। নাইট বাই দ্য রিভার টামুর কবিতায় আমি সেই রাতের নদীর বর্ণনা করেছি। নদীর সৌন্দর্য আমাকে সারা রাত প্রায় জাগিয়ে রাখল। মুরগির মাংস আর সরু চালের ভাত দিয়ে রাতের খাওয়া দাওয়া ভালোই হয়েছিল। ভোরে প্রাতরাশ সেরে আবার রওনা। সেই ঝুলানো নড়বড়ে পুল দিয়ে নদী পার হতে গেলাম। তখন তো চক্ষু ছানা বড়া। চোখ বন্ধ করে ঘোড়ার পিঠে বসে রইলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাই। দুপুর নাগাদ গন্তব্যে পৌঁছালাম। সবাই আমাদের অভ্যর্থনা করে নির্ধারিত কক্ষে পৌঁছে দিল। গোসল করলাম গরম পানি দিয়ে। খাওয়া দাওয়া হলো খুব ভালো। কিন্তু আস্তে আস্তে আমার পায়ের ব্যথা আমাকে জানান দিল আমি একদম শয্যাশায়ী হয়ে পড়লাম। তখন হোস্টেলের এক ছাত্রী এসে আমাকে ম্যাসাজ করে দিল। মাত্র ঘণ্টা খানিকের মধ্যে ম্যাজিকের মতন ব্যথা কমে গেল। আমি উঠে দাঁড়ালাম। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ কাজ তুমি কোথা থেকে শিখলে? কে শিখিয়েছে? সহকর্মী সুগন্ধ কমলের মাধ্যমে ওর জবাবটা জানতে পারলাম। আমরা তো চামড়া টিপে টিপে নরম করতে জানি, সেই জন্যই আমাদের ম্যাসাজ করার অভ্যাস আছে। মুখে ওর তৃপ্তিময় মৃদু হাসিটুকু দেখলাম। নেপালগঞ্জের কাজ সেরে কয়েকদিন পর ঘোড়ার পিঠে চড়েই দিনে দিনে পোখরায় পৌঁছে গেলাম। তবে ঘোড়ার পিঠে চড়ার সুখে পায়ের ব্যথার অসুখে পড়ে গেলাম। দুদিন শুয়েই কাটাতে হল। নেপাল হিন্দু প্রধান রাজ্য। সমস্ত জনসংখ্যার 2% খ্রিস্টান, 2% মুসলমান, বৌদ্ধ ধর্মাবলম্বী 9%। অন্যান্য ধর্মের লোকজনও আছে, তবে সংখ্যায় খুব কম। নেপালগঞ্জে থাকাকালীন কাছের একটা মসজিদ থেকে আজানের ধ্বনি শুনে ভালো লেগেছিল। নিজের দেশের কথা মনে পড়ে গেল। পোখরার প্রোগ্রামে একটিমাত্র মুসলমান মেয়েকে পেয়েছিলাম। তবে এরা যথেষ্ট ধর্মভীরু আর আবার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমার কোথাও কখনো এ নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। নেপালের রাজা রানীর জন্মদিন হল সরকারি ছুটির দিন। খুব ধুমধামের সঙ্গে দিনটি পালন করা হয়। রাজা ও রানীর বড় বড় সব প্রতিকৃতি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে দেখেছি। নেপালি ভাষাতে রাজভক্তির প্রতিফলন দেখা যায়। রাজার নামের আগে 5 বার শ্রী, পঞ্চশ্রী লিখতে হতো। একটা উদাহরণ দিচ্ছি। সাধারণ মানুষের পা হল খুট্টা বা খুঁটি, আর রাজারানী ও দেবদেবীর বেলায় চরণ ব্যবহার করা হতো। এখন অবশ্য সে রাজতন্ত্রের অবসান হয়েছে। রাজপরিবারের সকল সদস্যকে এক রাতেই হত্যা করা হয়েছে। একদিকে দেশের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্যদিকে গণমানুষের সীমাহীন দরিদ্রতা। এদেশের ব্রাহ্মণদের আধিপত্য খুব বেশি। ব্রাহ্মণরাজ ছিল বহিরাগত। এখন রাজতন্ত্রের অবসান হয়েছে, কিন্তু দারিদ্র্যের অবসান হয়েছে তা বলা যায় না। নেপালিদের প্রধান খাদ্য ভাত। খেতে ধান চাষ হয়। মাছ মাংস তারা চোখেও দেখে না। শুধু দশরা উৎসবে, অর্থাৎ তিহার, আমাদের কোরবানির মতো যাদের সামর্থ্য আছে তারা খাসি বলি দেয়। সেই বলির মহাপবিত্র রক্ত বাসিন্দাদের যার যা জীবিকার বাহন তাতে লাগানো হয়, যেমন কৃষকের লাঙ্গল, ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সি ইত্যাদি। সাধারণ মানুষের খাদ্য ভাত, আলু আর ডাল জাতীয় বীজ। শাকসবজিও কম পাওয়া যায়। মন্ত্রীর বাড়ির দাওয়াতে খাবার টেবিলে পেলাম খোসা সমেত বুটের আর মাসকলাইয়ের ডাল। সব হোটেল রেস্তোরাঁতে গোমাংস নিষিদ্ধ। আবার কোথাও কোথাও ক্যালকাটা মিট বলে পরিবেশন করা হয়।
ফার্মের মুরগিও পাওয়া যায়। নেওয়ার সম্প্রদায়ের নেপালি মেয়েরা অনেকেই হোটেল চালায়। অতি সাধারণ কিন্তু অত্যন্ত পরিচ্ছন্ন সে সমস্ত জায়গায় চমৎকার খাবার, রুচিকর নিরামিষ আমি খেয়েছি। এক ঝর্ণার ধারের হোটেলে তক্ষুনি ধরে এনে ট্রাউট মাছ ভেজে পরিবেশন করেছিল, অসম্ভব সুস্বাদু। আমি যে বাড়িতে থাকতাম সেখানকার 3 তলায় বড় একটা খালি ঘর পড়েছিল। 12টা মুরগির বাচ্চা এনে আমি আর জন সোলুজ মিলে ওই ঘরটায় মুরগির থাকার সুব্যবস্থা করেছিলাম। ছানাগুলো বড় হলে বাড়িওয়ালা ও সহকর্মীদের সাথে ভাগ করে নিয়েছিলাম। ওই প্রথম, ওই শেষ আমার মুরগির খামার। পরে তো 3 তলার ওই ঘরে থাকত লক্ষ্মী ও সরস্বতী নামে 2 ছাত্রী, যারা বিবাহিত এবং সন্তান সম্ভবা বলে নিয়ম অনুযায়ী সুপার তাদের হোস্টেলে রাখতে নারাজ। আমার শত অনুরোধ সত্ত্বেও সরকারি চিঠি এনে মেয়ে দুটোকে বাড়ি ফিরিয়ে যাবার জন্য চাপ দিল। 2-3 দিনের হাঁটা পথে কোনো মতেই এ অবস্থাতে ওদের যাওয়া সম্ভব ছিল না। মেয়ে দুজনকে আমার 3 তলায় এনে রাখলাম। যথাসময়ে হাসপাতালে 2টি ছেলে প্রসব করল। পরে ওদের 2জনের মারা এসেছিল। কোর্স শেষ করে খুশি মনে বাড়ি চলে গেল। আমিও খুব নিশ্চিন্ত হলাম। ঠিক ওই সময় আমাদের বাড়িতে এলো নতুন অতিথি, তিব্বতী কুকুরছানা ভট্টি। তার সম্ভ্রান্ত গোত্রের নাম হল ভুটিয়া। সে সুযোগ পেলেই সিঁড়ি বেয়ে উপরে গিয়ে ঠিক 2 বাচ্চার মাঝখানে তাদের গা ঘেঁষে শুয়ে ঘুমিয়ে যেত। আমি তো ভয়ে অস্থির, যদি কামড়ে দেয়। কিন্তু দুপক্ষের কারও কোনো প্রতিক্রিয়া না দেখে খুবই অবাক হয়েছিলাম। নেপালিরা কুকুর খুব ভালোবাসে এবং একটি বিশেষ দিনে কুকুরকে গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে মালা তিলক দিয়ে পুজো করে। ক্রমে ভট্টির সাথে ওদের খুব খাতির হয়ে গেল। আমি আশ্বস্ত হলাম। মাত্র কিছুদিন আগে তিব্বতী রিফিউজি ক্যাম্প ঘুরতে গিয়েছিলাম আমরা। সেখান থেকে ছোট ভ্যারাইটি স্প্যানিয়েল কয় মাসের বাচ্চা কুকুর কিনেছিল আমার মেয়ে ও জামাই। দাম নিয়েছিল 5,000 টাকা। বুঝেছিলাম ঠকেছি, কিন্তু জীবজন্তুর প্রতি আমার ভালোবাসা চিরকালের। ভট্টি আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হল আর আমার কাছেই সন্তানের মতন বড় হতে লাগল। প্রথম দিনে ছোট একটা গামলার মধ্যে তোয়ালে দিয়ে পেঁচিয়ে তাকে রাখা হলো, কিন্তু সারা রাত সে কুঁই কুঁই করে কেঁদে চলল। পরে যেন কার বুদ্ধিতে সেই গামলায় কাপড়ের মধ্যে একটা ঘড়ি রেখে দিয়েছিলাম। ভট্টি ভাবল ওর মা পাশে, কারণ ঘড়ির টিকটিক শব্দ মায়ের হৃৎপিণ্ডের ধুকধুক আওয়াজের মতোই মনে হল। পরদিন এমন গভীর ঘুমে অচেতন ছিল যে আমার ভয় হয়ে গেল। নিঃশ্বাস পড়ছে কিনা দেখবার জন্য ওর গায়ের ওপর কাগজের টুকরো ফেলে চেয়ে দেখলাম সেটা নড়ছে। বাঁচা গেল। ভট্টিকে কাঠমান্ডু থেকে ঢাকায় আনতে অনেক ফর্মালিটি করতে হলো। আমার নিজের চাইতে অনেকাংশে বেশি বই কম নয়। প্রথমে ডাক্তারের সার্টিফিকেট, ভ্রমণ দলিল, কন্টেইনার ইত্যাদি। বিমানের ম্যানেজার নিজেদের লোক হওয়ায় অনেক সাহায্য করলেন। জালের ঢাকনা দিয়ে কাঠের বাক্স তৈরি করা হলো আর তাতে করে ওকে কার্গোতে দিতে হলো। মুখের মধ্যে জালের ব্যবস্থা করা হলো। প্লেন ছাড়ার আগে ওকে বহু কষ্টে সিরিঞ্জ দিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হলো। কিন্তু বিমান বেশ বিলম্বিত হওয়ায় প্লেন ছাড়ার আগেই ওর ঘুম ভেঙে গেল। ওকে দেখে সব যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। শিকল দিয়ে আটকে ওকে আমার কাছে রাখলাম। কোনোভাবেই কার্গোতে রাখা ওর বাক্সের মধ্যে ওকে আর নিতে পারলাম না। পাইলট বলল ওকে ব্যাগের মধ্যে ভরে সিটের তলায় রেখে দিতে। আমার কড়া নজরবন্দিতে ভট্টি অনেকটা সময় ওখানে চুপচাপ ছিল, কিন্তু খাবারের গন্ধ পেয়ে কুঁই কুঁই করে ব্যাগ থেকে বেরিয়ে এলো। কেউ যেন না দেখতে পায় আমি তাড়াতাড়ি করে মাংসের টুকরো দিয়ে আবার তাকে চেপে জায়গা মতো বসিয়ে দিলাম। পথে আর কোনো অসুবিধা হয়নি, কিন্তু এয়ারপোর্টের অনেক সাহসী যাত্রীরাই অতটুকুন কুকুর দেখে ভয়ে সিটকে গেল। 17 বছর বেঁচে ছিল ভট্টি। আরও বেশি দিন বাঁচত, কিন্তু ইরানি ডাক্তার যে ওষুধ দিয়েছিল তা ছিল ওভারডোজ। আমাদের ইন্দিরা রোদের উঠোনে ওর কবর। কাল রাতে অর্থাৎ 18 সেপ্টেম্বর 2011-তে যখন ভূমিকম্প হয়েছিল তখন ভট্টির কথা মনে পড়েছিল। 15 বছর আগে আমরা যখন নীলক্ষেতে থাকি তখন এক সন্ধ্যাবেলায় ভূমিকম্প হয়েছিল। আমি তখন ভট্টিকে খাওয়াচ্ছিলাম। কারো কথা চিন্তা না করে এক হাতে ওর শিকল ধরে অন্য হাতে খাবারের বাটি নিয়ে দুজনে নিচে নেমে গিয়েছিলাম। অন্য কারো কথা আর আমার মনে হয়নি। যাই হোক, পোখরার কথায় ফেরা যাক। তখনকার হোস্টেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গোটা 30 মেয়ে
ওখানে থাকত। ইউনিসেফের অর্থায়নে তৈরি ওই হোস্টেলে একসময় যথেষ্ট সুযোগ সুবিধা ছিল। মেয়েদের জন্য দোতলা খাট, পড়ার টেবিল, চেয়ার সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণও ছিল। কিন্তু পানির অভাব ছিল প্রকট। হোস্টেলের 17টি কলের সবই নষ্ট ছিল। কত চেষ্টা তদবির করে মেরামত করতে পারেনি। সেটি গঙ্গোকি নদীতে প্রতিদিন মেয়েদের যেতে হতো পাহাড়ি পথ বেয়ে, গভীর খাতের পাশ দিয়ে। এ সমস্ত অব্যবস্থার কথা আমি রিপোর্টে লিখেছিলাম বলে আমার আর এক্সটেনশন হয়নি। প্যারিসে মিস্টার পান্ডে পরে কথা আমাকে জানিয়েছিলেন আর বলেছিলেন শিক্ষা মন্ত্রণালয়কে খুশি রেখে কাজ করতে হতো আমার। কিন্তু আমি জানি এতে আমার কোনো ক্ষতি হয়নি। দেশে ফিরে নিজের কাজ করতে পেরেছি, লেখালেখিতে সময় দিতে পেরেছি। প্রায় 50খানা বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পোখরার হোস্টেলে মেয়েদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা ভালো ছিল না। এজন্য ওদের কাছ থেকে প্রতি মাসে বৃত্তি থেকে টাকা কেটে নেওয়া হতো, কিন্তু কোনো সেবাই তারা পেত না। ওদের জন্য কাঠমান্ডু থেকে আমার নিজের উদ্যোগে নিজের গাড়ি করে ওষুধ এনে মেয়েদের দিয়েছি। তাতে সুপার খুবই নাখোশ ছিল। একসময় হোস্টেলের বেড়া দিয়ে আমার গাড়ি ঢুকতে নিষেধ করে দিয়েছিল। আমি সেই নিষেধ মেনেই হোস্টেলে চৌহদ্দির বাইরে গাড়ি রেখে চুপিসারে মেয়েদের হাসপাতালে আনা নেওয়া করেছি। ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছি। স্বাস্থ্যসেবার মতোই হোস্টেলে মেয়েদের খাবার ছিল খুবই নিম্নমানের। ডাল, ভাত, আলু ছিল প্রতিদিনকার খাদ্য। সুপার একটি পয়সা বাড়তি খরচ করতে রাজি নয়। তখন আমি হোস্টেল ঘরের পেছনে খোলা জায়গায় চাষ করে নিজেই শাকসবজি লাগালাম। কিন্তু পাথুরে পাহাড়ি জমিতে চাষবাস খুব সহজ সাধ্য নয়, তা অচিরেই বুঝে গেলাম। কৃষি বিভাগের শরণাপন্ন হলে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিল। বুলডোজার দিয়ে জমির পাথর সরিয়ে কলের লাঙ্গল দিয়ে জমিটা চাষের জন্য তৈরি করে দিল। তখন সবাই মিলেই ফসল লাগানোর কাজে এগিয়ে এলো। আমার যাবার সময় হয়ে গেল বলে ফসল আমি আর দেখতে পারিনি। আমার ওই প্রকল্প কতদিন চলেছিল জানি না, তাও তবে কর্তৃপক্ষের বাঁকা নজরের জন্য ভালো কিছু যে সহজে হবে না তা বুঝে গেছি। ইকুয়াল অ্যাক্সেস অফ উইমেন ইন এডুকেশন প্রকল্পের মূল কথাই ছিল নারীর শিক্ষা বিস্তার। কিন্তু কতটুকু আমি করতে পেরেছি জানি না, তবে আপ্রাণ চেষ্টা করেছি। বহিরাগত হিসাবে আমার তো আর বেশি কিছু করার উপায় নেই। হোস্টেলের সুপারের অত্যাচারে 2 মেয়ে পালিয়ে চলে যায়। লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে একবার হোস্টেলে আমার আমন্ত্রণ ছিল। পুজোর যাবতীয় মন্ত্রপাঠ এবং অন্যান্য বিধিবিধান মেনে মেয়েরাই সবকিছু করল, কোনো পুরুষ পুরোহিত ছাড়াই। আমাদের পুরুষ প্রধান সমাজে এ এক বিস্ময়কর অভিজ্ঞতা আমার জন্য। প্রজেক্টের স্থানীয় কাউন্টারপার্ট ছিলেন মিসেস দুর্গা দেবী। অত্যন্ত বন্ধুবৎসল, অসম্ভব কর্মঠ আর পরোপকারী ছিলেন। কাঠমান্ডুর তার সব আত্মীয় স্বজনের সাথে আমার পরিচয় হয়ে গিয়েছিল। তার বোন তেলেজা ছিলেন একটা স্কুলের প্রধান। তার ছেলে লক্ষ্মীপ্রসাদ ঢাকায় মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছিল। এদের সবার অপূর্ব আতিথেয়তা আর কোথাও দেখিনি। ওদের সবার সাথে কম বেশি যোগাযোগ আছে আমার। লক্ষ্মীপ্রসাদ একসময় পিজি হাসপাতালে কাজ করত, তখন আমার বাসায় প্রায়ই আসত। মনে পড়ছে কমল মল্ল আর তার স্বামী সর্বজ্ঞ মল্লর কথা। তারা দুজনেই কাঠমান্ডুতে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাদের পুরো পরিবারের আন্তরিকতার কথা ভুলবার নয়। আরেকজন ছিলেন মিসেস যোশী, ইউএনডিপিতে কাজ করতেন। তার পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা হয়েছিল। 2 ছেলে আর বৃদ্ধা মাকে নিয়ে শহরের বাইরে একটা বাড়িতে থাকতেন। সেখানে ছিল ধানক্ষেত আর মুরগির ফার্ম। একবার আমি তাদের সাথে গিয়ে ধানের চারা রোপণ করেছিলাম। নেপাল হল মাতৃতান্ত্রিক দেশ। মেয়েরাই সব ধরনের কাজ করে থাকে। অনেক জায়গায় স্বামীরা ঘরে বসে আরাম করে আর স্ত্রীরা সমস্ত কাজ করে থাকে। নেপালে বহু বিবাহ প্রচলিত থাকায় অনেক বাড়িতে দেখেছি 2টি মা ও অনেক সন্তানাদি নিয়ে ভরপুর ঘর। এখন বোধহয় সে প্রচলন অবলুপ্ত হয়ে গেছে। নেপালে মজার একটা ব্যাপার দেখলাম, বাসার সাহায্যকারী মেয়েদের ইংরেজি মাস ও নেপালি মাস 2 মাসেই বেতন দিতে হতো। নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাজ্য বলে সর্বত্র অসংখ্য মন্দির দেখা যায়। আমি অনেকের সাথে অনেক মন্দিরে গেছি। চমৎকার স্থাপত্যের সেই সব মন্দির পর্যটকদের দর্শনীয় স্থানও বটে। পোখরাতে আমার প্রথম ড্রাইভারের নাম হল শেরজং।
এক্স মিলিটারি সৈনিক, সুন্দর, ভদ্র, বিনয়ী এবং কর্মঠ। সে গোর্খা রেজিমেন্টের সদস্য ছিল এবং সেই সুবাদে ভারত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে গিয়েছে। আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে পোলাও, মুরগির কোরমা, সেমাইয়ের জর্দা দিয়ে আপ্যায়ন করেছিল। এই যুদ্ধফেরত সৈন্যদের নেপালি নাম লাউ রেদায়, অর্থাৎ লাহোর থেকে আসা দাদা। শেরজং খুব ভালো সার্ভিস দিচ্ছিল আমাকে। তার বেশ কিছু ইংরেজি শব্দের ভাণ্ডারও ছিল। কিন্তু বিপত্তি দেখা দিল ওর বার্ষিক হেলথ চেক আপ করতে গিয়ে। হার্টে একটা ফুটো ধরা পড়ল, আর ওর নিবেদিত সার্ভিস থেকে আমি বঞ্চিত হলাম। কি আর করা। এরপর এলো বল বাহাদুর থাপা। বেশ মোটাসোটা বেটে, সাদাসিধা গ্রামের মানুষ, মুখে সবসময় সারল্যের হাসি লেগে আছে। সে এক বিন্দু ইংরেজি, হিন্দি, বাংলা কিছুই জানে না। কিন্তু কোনো কাজে তার কোনো কমতি নেই। গাড়ি চালানো, বাগান করা, রান্না করা, ঘরদোর সাফ করা, সব কিছুতেই সিদ্ধহস্ত। একদিন দেখি সে তার বছরখানেকের ছোট মেয়েকে কোলে করে নিয়ে এসেছে। জানতে চাইলে সে বলল, ও মাকে ছাড়া আমার কাছে থাকতে পারে কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য বাচ্চাকে আনা হয়েছে। বল বাহাদুর আমাদের বাড়িতেই থাকত। একদিন তাকে টাকা দিয়েছি একটা বাস্কেট কেনার জন্য, ছেঁড়া কাগজপত্র ময়লা ফেলার জন্য। সেই যে সকালে গেছে, আর আসে না। আমি তো অস্থির হয়ে গেলাম। বিকেলবেলায় ফিরে এলো অতি সুন্দর এক বাস্কেট নিয়ে। জানালো সে প্রথমে বাঁশ কিনেছে, তারপর সেটা কেটে ঝুড়ি বুনে তারপর নিয়ে এসেছে। এখনো সেই ঝুড়ি আমার ঘরে আছে। পোকরা থেকে বেশ দূরে একটা লেক, তার নাম রূপাতাল। সেখানে একবার বলবাহাদুরকে পাঠালাম মাছ আনার জন্য। পরদিন সকালে এলো কেজিখানেক বড় ট্যাংরা মাছ সহ আরও কিছু মাছ আগুনে সেঁকে নিয়ে। সে বলল, মাছ পেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। জেলেরা মাছ ধরছিল, ও তাদের কাছ থেকে কিনে নিয়ে নষ্ট হবে বলে সেঁকে আনল। রান্না করে খেয়ে দেখলাম মাছের স্বাদের কোনোই পরিবর্তন হয়নি। এমনই ছিল আমাদের বল বাহাদুর থাপা। পোখরা থেকে আমার বিদায়ের দিনে হোস্টেলের মেয়েদের কান্না ও আহাজারিতে আমার চোখ ক্রমাগত ভিজে যাচ্ছিল। তারা আমার গাড়িটা ফুল আর সিন্দুরে ভরে দিয়েছিল। একটা লামা মেয়ে তাদের আপনজনদের বিদায়ের সময় যে বস্ত্রখণ্ড বেঁধে দেয় কল্যাণ কামনায়, আমার গলায় তা বেঁধে দিয়েছিল। সাবিত্রীর ওই বিদায়ের রাখি আমাকে গভীরভাবে আন্দোলিত করেছিল। নেপালে একসময় খুব পানির কষ্ট ছিল। শীতের অত্যাচারে দরিদ্র সাধারণ মানুষ সপ্তাহে একদিন গোসল করত, কেউ বা মাসে একবার। আবার কেউ হয়তো তাও সুযোগ পেত না। বেশিরভাগই ওরা রবিবারে গোসল করত, আর তাই এই দিনটাকে বার্থডে বলা হতো। এই গোসল না করা ছাত্রছাত্রীদের সাথে এক বেঞ্চিতে বসে ক্লাস করা আমার মেয়ে লাবণীর পক্ষে সম্ভব হয়নি বলে পোখরার ইউনিভার্সিটিতে প্রাণীবিদ্যায় আন্ডারগ্র্যাডে ভর্তি হয়েও কোর্স শেষ করতে পারেনি সে। আশা করছি জাতিসংঘের দৌলতে নেপালে পানিকষ্ট দূর হয়েছে। নিশ্চয়ই শিক্ষা সম্প্রসারিত হয়েছে সারা দেশে। শিক্ষায় সবার সমান প্রবেশাধিকার চালু হয়েছে। বারবার মনে হয় পাশ্চাত্যের অন্যান্য দেশের মতো শিক্ষায় অধিকার থাকলে বাংলাদেশ, নেপাল সহ পিছিয়ে পড়া নারীরা অনেক দূরে গিয়ে যেতে পারত। সারা পৃথিবী জুড়ে নারী প্রগতির ঢেউ বইছে, কিন্তু সত্যিকারভাবে তাদের অবমাননা, অত্যাচার, নির্যাতনের অবসান কি আদৌ হয়েছে?